অনুশীলনী ১ নাম্বারটা সমাধান করব। নিচের জ্যামিতিক চিত্রগুলো সমান দৈর্ঘ্য রেখাংশ দ্বারা তৈরি। এটা হচ্ছে উদ্দীপক, বাট এখানে সৃজনশীল কোয়ালিটি দিয়েছে। আমরা একটু পড়ি। প্রথম চিত্র, এটা দ্বিতীয় চিত্র, এটা তৃতীয় চিত্র। ক নাম্বার বলেছে চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করো। প্রথম চিত্র একটায়, দ্বিতীয় চিত্র দুইটা, তৃতীয় চিত্রটা হচ্ছে তিনটা, চতুর্থ চিত্রটা হচ্ছে চারটা হবে। তো চারটা দিয়ে কি তৈরি করতে বলেছে দেখি। চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করো। তো এখানে যে রেখাংশ আছে, এই রেখাংশ কয়টি রেখাংশ আছে সে সংখ্যাটা নির্ণয় করতে বলেছে। বাট তোমাদের একটু বলি, আগে অঙ্কটা করার পূর্বে, ক নাম্বারটা করার পূর্বে এই বিষয়ে তোমাদের একটু আইডিয়া রাখতে হবে। অবশ্যই ভিডিওটা A to Z দেখো, তাহলে ১ নাম্বার যে অঙ্কগুলো আছে সবকিছু ভালোভাবে রিয়ালাইজ করতে পারবে, কারোর কোনো প্রবলেম হবে না। এখানে দেখো একটা, দুইটা, তিনটা, চারটি, পাঁচটি, ছয়টি। টোটাল এখানে রেখাংশ আছে কয়টি? আমাদের ৬টি রেখাংশ। তার মানে এখানে ৬টি রেখাংশ। এটাই কয়টা? ১১টা হবে। বলি, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, ১০টি, ১১টি। এখানে আমাদের রেখাংশ কয়টি হলো? ১১টি। বাট এখানে কয়টা হবে সেটা আমরা একটু দেখি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬। তাহলে এখানে টোটাল রেখাংশ হচ্ছে কয়টি? ১৬টি। এখানে ৬টি, এখানে ১১টি, এখানে ১৬টি। আর এখানে বলেছে চতুর্থ চিত্রটি তৈরিকারী রেখাংশের সংখ্যা নির্ণয় করো। আমরা রেখাংশের সংখ্যাটা নির্ণয় করে দেখাই। ১-এর ক সমাধান দিয়ে সমান দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা চতুর্থ চিত্রটি তৈরি করা হলো। এটা হচ্ছে আমাদের কি চতুর্থ যে চিত্রর কথা উল্লেখ করেছিল সেই চিত্রটি। তো এখানে রেখাংশ কয়টি আছে সেটা তোমাদের উল্লেখ করতে হবে। বাট তোমাদেরকে আমি একটু শুনে দিই। ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি, ৬টি, ৭টি, ৮টি, ৯টি, ১০টি, ১১টি, ১২টি, ১৩টি, ১৪টি, ১৫টি, ১৬টি, ১৭টি, ১৮টি, ১৯টি, ২০টি, ২১টি। টোটাল এখানে আমরা রেখাংশ পেলাম কয়টি? ২১টি। এই টোটাল যে ৪টি রেখাংশ দেওয়া আছে, সমান দৈর্ঘ্যের যে চিত্রটি দেওয়া আছে, এখানে টোটাল রেখাংশ পেলাম হচ্ছে আমরা ২১টি। তো চতুর্থ চিত্র আমাদের, এটা হচ্ছে চতুর্থ চিত্র কথা বলেছিল, আমরা চতুর্থ চিত্র এঁকে দেখিয়ে দিলাম। এখানে চতুর্থ চিত্র কথা বলেছিল সেটা আমরা এঁকিয়ে দেখে দিলাম। চিত্রটি হতে দেখা যায় যে, এখানে একটা কমা ইউজ করব, চিত্রটি রেখাংশ সংখ্যা কয়টি? ২০টি। এখানে আমরা একটা ইকুয়াল চিহ্ন বা সমান চিহ্ন দিতে পারি। তাহলে টোটাল রেখাংশ তোমাদেরকে কাউন্ট করে বা গণনা করে দেখিয়ে দিলাম, ২১টি হলো। তাহলে উত্তর হচ্ছে ২১টি। তাহলে রেখাংশ সংখ্যা কয়টি নির্ণয় করতে বলেছিল, আমরা পেয়ে গেলাম হচ্ছে ২১টি। এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান। চিত্রগুলোর রেখাংশের সংখ্যা কোন গাণিতিক সূত্র বা নীতিকে সমর্থন করে যুক্তি সহ ব্যাখ্যা করো। এখানে যে চিত্রগুলো আছে এই চিত্রগুলোর রেখাংশের সংখ্যাটা, এই রেখাংশ যেটা আছে এটার সংখ্যাটা কোন গাণিতিক সূত্র বা নীতিকে সমর্থন করে, কোন গাণিতিক সূত্র বা নীতিকে সমর্থন করে সে যুক্তি সহ ব্যাখ্যা করা হলো। আমরা খ দিয়ে সমাধান দিয়ে শুরু করব। এখানে আমরা জানি বলে এখানে যে সূত্রটি আছে, এখানে কিন্তু একটা কথা উল্লেখ করে গাণিতিক সূত্র বা নীতিকে সমর্থন করে যুক্তি সহ আমি ব্যাখ্যা করব। কোন সূত্রটাকে ফলো করেছে? চিত্রগুলোর গাণিতিক সূত্র বা নীতি হচ্ছে এইটা। এইটা অরিজিনাল হচ্ছে ফর্মুলা। এই জন্য আমরা জানি বলে সূত্রটা দিয়ে দিয়েছি। তো এই অনুযায়ী আমরা অঙ্কটা অ্যান্সার বের করব। তো এখানে একটু ফলো করো। এটার ফর্মুলা বা সূত্র হচ্ছে, গাণিতিক সূত্র বা নীতি হচ্ছে 5 × n + 1, মানে 5 গুণ n যোগ 1। এইটা আমাদের অরিজিনাল ফর্মুলা হচ্ছে এটা। তাহলে 5 × n + 1, এটা হচ্ছে অরিজিনাল ফর্মুলা। তো এইটা দিয়ে চিত্র রেখাংশটা বের করব। তো এখানে প্রথম চিত্র কথা উল্লেখ করেছে। তো অতএব দেবো আমরা। অতএব দিয়ে প্রথম চিত্রের রেখাংশের সংখ্যা কয়টি? প্রথমে 5 ছিল 5, ইন্টু ছিল ইন্টু, এখানে n, n এর মান আমরা কত দেব? 1 দেব। কেন 1 দেব? কারণ প্রথমের কথা বলেছে, প্রথমটা হলে এখানে 1 দিতে হবে। প্লাস ছিল প্লাস, 1 ছিল 1। তো 5 এর সাথে 1 যদি আমরা ইনটু বা গুণ করি তাহলে হয়ে যায় 5, প্লাস ছিল প্লাস, 1 ছিল 1। তাহলে প্লাস
5 আর 1 যদি আমরা যোগ করি তাহলে টোটাল হয় আমাদের 6। তাহলে এটা প্রথম চিত্রের রেখাংশের সংখ্যা 6টি। তোমাদের তো পূর্বে দেখিয়ে দিলাম। এই যে এখানে প্রথম চিত্রের রেখাংশ কয়টা পেলাম? 6টি পেলাম। এবার দ্বিতীয় চিত্রটা আমরা একটু দেখি। অতএব দিয়ে দ্বিতীয় চিত্রের রেখাংশের সংখ্যা দিয়ে এই যে 5 ছিল 5 ইনটু ছিল ইনটু, এখানে আমাদের দ্বিতীয় বলতে 2 কে বোঝানো হয়েছে। এইজন্য আমরা দিয়েছি দ্বিতীয় বা 2। প্লাস ছিল প্লাস, 1 ছিল 1। এগুলো ফর্মুলা অনুযায়ী 5 এর সাথে যদি 2 গুণ করি তাহলে 5 দুগুণে কত হয়? 10। প্লাস ছিল প্লাস, 1 ছিল 1, তাহলে 11 হলো। আমাদের টোটাল এখানে কত হলো? 11। দ্বিতীয় চিত্রের অ্যান্সারটা পেয়েছি আমরা 11 আর প্রথম চিত্র পেয়েছি 6। তো এখানে দেখো দ্বিতীয় চিত্র এটা কাউন্ট করে তোমাদের ফার্স্ট আমি দেখে দিয়েছিলাম, টোটাল হয়েছিল কত? 11। এবার তৃতীয় চিত্রটার দিকে আমরা একটু ফলো করি। এখানে অতএব আমরা ইউজ করব তৃতীয় চিত্র কথা উল্লেখ করেছে। তৃতীয় চিত্রের রেখাংশের সংখ্যা এখানে কত আছে? 5। যেহেতু সূত্র অনুযায়ী ইনটু 3 ছিল, 3 কেন দেবো? এখানে যেহেতু তৃতীয়র কথা উল্লেখ করেছে এই জন্য আমাদের এখানে 3 দিতে হবে। প্লাস ছিল প্লাস, 1 ছিল 1। 3 5 15 প্লাস 1 ছিল 1, তাহলে কত হলো? 16 হলো। তৃতীয় চিত্রের রেখাংশের সংখ্যা হয়েছে আমাদের 16 বা 16 হয়েছে। এবার আমরা অতএব ইউজ করব চতুর্থ চিত্রের রেখাংশের সংখ্যাটা বের করব। তো 5 ছিল 5 এটা সূত্র অনুযায়ী, ইনটু ছিল ইনটু, এই ইনটুটা সূত্র অনুযায়ী, এবং 4 ছিল 4টা ফর্মুলা বা সূত্র অনুযায়ী। তো 4টার ফর্মুলা বা সূত্র অনুযায়ী বলতে এখানে n এর মান ছিল, n এর মান বলতে এখানে যে চতুর্থ আছে চতুর্থর মান হতো 4, এই জন্য দেয়া আছে 4। প্লাস ছিল প্লাস, ফর্মুলা অনুযায়ী আছে 1। এবার ফলো করো 4 আর 5 কে হিসাব আছে গুনটো, 4 5 20, তার মানে 20 পেয়ে গেলাম। প্লাস ছিল প্লাস, এই এখানে 1 ছিল 1টা বসিয়ে দিলাম, তাহলে 20 প্লাস 1, তাহলে এটাকে আমরা যদি অ্যাড বা যোগ করি তাহলে টোটাল হয় 21। তো আশা করি এটা বুঝতে পেরেছো। বাট এখানে তোমাদের কি উল্লেখ করেছে? একইভাবে কমা দেব nতম চিত্রের রেখাংশের সংখ্যা। এইটা হচ্ছে আমাদের অরিজিনাল যে ফর্মুলা কথা বলেছে, যেহেতু এইটার কথা উল্লেখ করেছে এই জন্য এটা বসিয়ে দিয়েছি। অতএব ইউজ করব চিত্রগুলোর রেখাংশের সংখ্যা টোটাল 5 ইন্টু n প্লাস 1। এটা কিন্তু অরিজিনাল যে ফর্মুলা বা এটা সেটা। nতম চিত্র বলতে প্রথমতম, দ্বিতীয়তম, তৃতীয়তম, চতুর্থতম যে সংখ্যাগুলো বলছিলাম, তো সে অনুযায়ী দেওয়া হয়েছে, গাণিতিক সূত্র বা নীতিকে সমর্থন করে। তো এইটা হচ্ছে আমাদের মূল অ্যান্সার। তো এটা হচ্ছে আমরা ব্যাখ্যা করে দেখিয়ে দিলাম কিভাবে কি করতে হবে। এখানে কি বলেছে? প্রথম 100টি চিত্র তৈরি করতে, তাহলে 100টি চিত্র কথা উল্লেখ করেছে। প্রথম 100টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশ প্রয়োজন হবে? মোট এখানে কতটি রেখাংশ প্রয়োজন হবে তা নির্ণয় করে দেখাতে হবে। কয়টি রেখাংশ লাগবে 100টি চিত্র তৈরি করতে, কতটি রেখাংশ লাগবে সেই বিষয়টা উল্লেখ করেছে। চলো আমরা গ নাম্বারটা সমাধান করে দেখি। গ নাম্বার দিয়ে সমাধান দেব, দেওয়ার পরে খ হতে প্রাপ্ত মানে খ থেকে পেয়েছিলাম চিত্রগুলোর রেখাংশ সংখ্যার গাণিতিক সূত্র বা নীতি। এটা কিন্তু খ নাম্বারে পেয়েছিলাম। খ নাম্বারে যেহেতু আমরা ইউজ করেছি চিত্রগুলোর রেখাংশ সংখ্যার গাণিতিক সূত্র বা নীতি, তো এটা আমরা খ থেকে প্রাপ্ত না দিয়ে আমরা জানি হিসাবেও দিতে পারি। এখানে কিন্তু আমরা জানি হিসাবে তোমরা ইউজ করতে পারো, এটা কোনো প্রবলেম নেই। আমরা জানি অথবা খ হতে প্রাপ্ত, যেহেতু খ নাম্বারে লিখেছিলাম 100তম চিত্রের রেখাংশের সংখ্যা, তাহলে 100তম চিত্রের রেখাংশের সংখ্যা বের করার সেম এই ফর্মুলা। এখানে 5 ছিল 5 ইনটু ছিল ইনটু, n এর মান হচ্ছে আমরা কত দেব? এখানে 100তম বা 100তম দিয়েছে, তো এই জন্য আমরা এখানে 100তম দেব। প্লাস ছিল প্লাস, 1 ছিল 1। তো 5 এর সাথে 100 যদি আমরা ইনটু বা গুণ করি কত হয়? 500। প্লাস ছিল প্লাস, 1 ছিল 1। তো এখানে 500 প্লাস 1 যদি আমরা অ্যাড বা যোগ করি তাহলে আমাদের টোটাল আসে কত? 501, মানে 511 আসে, 581, 581। এখানে প্রথম 100টি চিত্র তৈরি করতে প্রয়োজন মোট রেখাংশের সংখ্যা। তো মোট রেখাংশের সংখ্যা এটা আমাদের কোন সিস্টেমে বের করতে হবে? বাট তোমাদের একটু বলি, প্রথম যে 100টি চিত্র তৈরি করতে মোট রেখাংশের সংখ্যা, এই যে প্রথম যে চিত্রটা ছিল একটু তোমাদের দেখা, এইখান যে চিত্র ছিল এটা ছিল 6, তারপরে এটা 11, তারপরে এটা 16। আমরা চতুর্থতম বের করেছি, তো কত পাইছি? 21 পর্যন্ত। এটা কিন্তু আমরা আসলে জানি যে চতুর্থতম পর্যন্ত বের করি। প্লাস ডট ডট মানে হাজার হাজার এখনো রয়েছে, বাট এখানে প্লাস 501 বের হয়েছে। আমাদের কত বের হয়েছে? 100তম চিত্রের রেখাংশ করতে 501 বের হয়েছে। তার মানে 100তম চিত্র রেখাংশ তৈরি করতে লাগছে আমাদের 501টি। এবার এখানে একটু ফলো করো, এর ভিতরে আমাদের
এইটাকে আমরা বলি প্রথম পদ। এটাকে আমরা কি বলি? এই যে প্রথম পদ। তোমরা একটা জিনিস ফলো করো। আর এইটাকে বলা হয় শেষ পদ। কি পদ বলা হয়? শেষ পদ। এবার এখানে পদের সংখ্যা আমরা ধরে নেব কত? পদের সংখ্যা ধরেছি আমরা ১০০টি। এই জন্য পদের সংখ্যাটা ধরলাম আমরা কত? ১০০টি। অতএব এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, অতএব দিয়ে সমষ্টি দিয়ে সূত্রটা ফেলতে হবে। এই সূত্রটা এর পূর্বের অঙ্ক তোমাদেরকে দেখে দিয়েছি, বাট এটা ফর্মুলা হিসেবে আমরা অন্য সিস্টেমে ফেলতে পারি। প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ইনটু পদ সংখ্যা ডিভিশন 2। তো এইটা আমরা যদি কেউ যদি চেষ্টা করি এইটার নিচে আমরা 2 দিয়ে ক্যালকুলেশনটা করব। অরিজিনাল ফর্মুলা এইভাবে রয়েছে, বাট আমরা পাশেও ভাগ দিতে পারি। ঠিক আছে, যেহেতু থার্ড ব্র্যাকেট দিয়ে দিয়েছে পাশেও দিতে পারি, তোমাদের যেটা ভালো লাগে সেটা করবা। আর প্রথম সংখ্যা আমরা ধরেছি কত? 6। এই 6 পালাম কোথায়? এই যে প্রথম সংখ্যা 6, এটা হচ্ছে আমাদের প্রথম সংখ্যা। এবার শেষ পদ আমাদের 501। তাহলে 501 হচ্ছে এটা আমাদের শেষ পদ। অবশ্যই তোমাদের মনে রাখতে হবে কোনটা প্রথম পদ কোনটা শেষ। আর এখানে পদের সংখ্যা ধরে নেব আমরা কোনটায়? যে 100তম আছে এটাকে ধরে নেব। অতএব সমষ্টি সূত্র হচ্ছে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ইনটু পদ সংখ্যা ডিভিশন 2। এখানে দেখো প্রথম সংখ্যা 6 ছিল, 6 প্লাস ছিল প্লাস, এবার শেষ সংখ্যা 501 মানে 501। এবার এখানে তোমাদের একটু হালকা করে আমরা দেখাই, প্লাস ছিল প্লাস, শেষ সংখ্যা হয়েছে 501, এখানে ইনটু ছিল ইনটু। তো এখানে পদের সংখ্যার মান কত? পদের সংখ্যার মান 100, এই জন্য দেওয়া আছে 100। ডিভিশন ছিল ডিভিশন, 2 ছিল 2। এখানে 6 প্লাস 501 এটা যদি আমরা যোগ করি কথায় 2 ছিল ইনটু 100 ছিল 100, ডিভিশন ছিল ডিভিশনে 2 বা 2 ছিল, এখানে 2 বসিয়ে দিলাম। 507 ইনটু 100 আছে, এইটাকে যদি আমরা গুণ করি তাহলে হয়ে যায় আমাদের 50,700 হয়ে যায়। 50,700 বের করার কিছু একটু টেকনিক আছে গুণ করার। এখানে যদি কোনো সংখ্যা 100 দিয়ে বা 500, 1 কোটি, 1 লাখ দিয়ে যদি গুণ করা যায়, টেকনিক বলি। এখানে এখানে দেখো 507 আছে, 507 এর সাথে এখানে কয়টা শূন্য আছে? একটা শূন্য, দুইটা শূন্য। এই শূন্যটা বসিয়ে দিলে হয়ে যাবে প্রত্যেকটা ক্ষেত্রে। ভাগ ছিল ভাগ, 2 ছিল 2। এবার 50,700 কে যদি আমরা ভাগ করি 25,350 হয়ে যায়, তাহলে 25,000 কত বের হলো? 350। এবার প্রথম, এখানে আমরা একটা অতএব ইউজ করতে পারি। প্রথম 100টি চিত্র তৈরি করতে, তাহলে প্রথম 100টি চিত্র তৈরি করতে কতটি রেখাংশ প্রয়োজন? 25,350টি রেখাংশ প্রয়োজন। এখানে দেখো 100টি চিত্র তৈরি করতে মোট রেখাংশ প্রয়োজন হবে তো কয়টি, সেটা তোমাদের বের করতে বলেছিল। তাহলে 100টি চিত্র তৈরি করতে মোট রেখাংশ লাগবে 25,350টি রেখাংশ প্রয়োজন। তাহলে এখানে অরিজিনালি চেয়েছে হচ্ছে রেখাংশ প্রয়োজন তা নির্ণয় করে আমরা দেখিয়ে দিলাম। তাহলে রেখাংশ হচ্ছে 25,350, উত্তর হচ্ছে এটাই। এটা হচ্ছে আমাদের 1-এর ক, খ, গ, ঘ প্রশ্নের সমাধান। এর 2 নম্বর অঙ্কটা সমাধান করব। ফার্স্ট আমরা অঙ্কটা পড়ে নেব। আনোয়ারা বেগম তার বেতন থেকে প্রতি মাসে 500 টাকা সঞ্চয় করেন। তার মানে আনোয়ারা বেগম হচ্ছে প্রতি মাসে হচ্ছে 500 টাকা করে জমা করেন বা সঞ্চয় করেন, এবং পরবর্তী প্রতি মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা করে বেশি সঞ্চয় করেন। মনে করো এই মাসে যদি সে 500 টাকা সঞ্চয় করে, তার পরের মাসে করবে 600, তার পরের মাসে 600-র সাথে আরো 100 যোগ করবে 700, 700-র সাথে আরো 100 যোগ করবে 800, এইভাবে সে প্রতি মাসে সঞ্চয় করেন। ক নাম্বারটা বলেছে সঞ্চয়ের হিসাবটিকে একটি গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে ব্যাখ্যা সহ প্রকাশ করো। তো সূত্রটা তো আমরা প্রকাশ করব এবং তার সাথে ব্যাখ্যা সহ প্রকাশ করে দেখিয়ে দেব। চলো ক নাম্বার অঙ্কটা সমাধান করি। ও 2-এর ক সমাধান দিয়ে দিলাম। আমরা জানি এখানে যে সূত্র বা ফর্মুলার কথাটা বলা হয়েছে একটু ভালো করে ফলো করো। অতএব দিয়ে আমরা সূত্রটা ফেলে দিতে পারি, n-তম মাসে সঞ্চয় করেন, মানে n-তম বলতে প্রতিতম মাসে। তো n-তম মাসে সঞ্চয় করেন, এটা হচ্ছে অরিজিনাল ফর্মুলা বা সূত্র। 100 গুণ n যোগ তারপর কত? 400 টাকা। তো এইটা হচ্ছে অরিজিনাল ফর্মুলা। তো 100-র সাথে n কি হিসাবে রয়েছে? গুণ হিসাবে। যোগ ছিল যোগ, 400 ছিল 400। এটা হচ্ছে অরিজিনাল ফর্মুলা। এইটা দেখে তোমাদের বাকি অঙ্কগুলো সমাধান করতে হবে। এবার দেখো আনোয়ার বেগম প্রতি মাসে বা 1 মাসে সঞ্চয় করেন। তাহলে এটা তো অতএব দেব, দেওয়ার পরে আনোয়ার বেগম 1 মাসে সঞ্চয় করেন কত টাকা? 500 টাকা। তা আসলে 500 টাকা, এই যে 1 মাসে সঞ্চয় করে কত টাকা? সে 500 টাকা সঞ্চয় করে। তাহলে অবশ্যই, তাহলে 1 মাসে সঞ্চয় করে 500 টাকা, এটা কিভাবে হলো সেটা দেখায়।
অরিজিনাল আমাদের ফর্মুলা হচ্ছে কি, এই যে 100 যোগ 400, এই যে আমাদের অরিজিনাল ফর্মুলা এটা 100, এই যে 400 ছিল 400 প্লাস এখানে যোগ চিহ্ন ছিল যোগ চিহ্ন, এন এর মান আমরা কত দেবো, এই যে প্রথম মাস বিলেছে, প্রথম বলতে 1 মাস, গুণ ছিল গুণ, 100 ছিল 100। এবার এই 100 আর 1 যদি গুণ করি কত হয় আমাদের 100, 400 ছিল 400, টোটাল 100 আর 400 যোগ করে কত হয়, এই যে 500। তাহলে এটা দেখিয়ে দিলাম। এবার দ্বিতীয় মাসেরটা আমরা একটু দেখব। প্রথমে অতএব দেব, দেওয়ার পরে দ্বিতীয় মাসে সঞ্চয় করে, তাহলে দ্বিতীয় মাস প্রথম মাসে যা করেছে তার চেয়ে 100 টাকা বেশি, এই যে প্রথম মাস বেশি, বেশি হলে কি হয় যোগ, তাহলে কত হয়েছে আমাদের 600। এটা হইলো কিভাবে একটু বলি। তাহলে এটা হচ্ছে অরিজিনাল সূত্র 100, এন এর মান দেব কত আমরা, দ্বিতীয় মাস মানে 2 মাস, তাহলে এই জন্য দিয়েছে 2 যোগ 4। তো 100 আর 2 যদি গুণ করি তাহলে আমাদের এখানে কত হয় 200, 200 এর সাথে 400 যোগ করে কত হয় 600, অরিজিনাল এই যে 600 হয়ে যায়। এবার তৃতীয় মাসে একই সিস্টেমে করে তৃতীয় মাসে সঞ্চয় করেন, তাহলে দ্বিতীয় মাসের সাথে 100 টাকা বেশি করলে কত হয়, এই যে দ্বিতীয় মাস ছিল এটা, দ্বিতীয় মাসের সাথে আবার 100 টাকা বেশি করে দিলে হয়ে যায় 700 টাকা। এই 700 টাকা আসলো কিভাবে, সূত্র অনুযায়ী 100, তো এখান ছিল এন, এন এর মান দেবো কত আমরা, এখান যে তৃতীয় মাস বা 3 মাস এই জন্য দিয়েছি 3, তাহলে 400, 3 আর 400, 3 আর 100 গুণ করলে 300 আর 400 কত হয় 700, হয়ে যায় 700 হয়ে যাচ্ছে। এবার চতুর্থ মাসে সঞ্চয় করেন কত টাকা সেটা দেখো, এখানে আমরা অতএব দেব, চতুর্থ মাসে সঞ্চয় করে 100 যোগ কত, 700 যোগ 100, কেন এই তৃতীয় মাসের সাথে যদি আবার 100 টাকা বেশি দিয়ে আমরা সঞ্চয় করি তাহলে কত 800, 800টা আসলে কিভাবে, এটা অরিজিনাল ফর্মুলা ছিল এই যে এটা ইনটু এন প্লাস 100। তো এটা যদি আমরা মান বসাও, 100 ছিল 100, 100 সাথে এন গুণ হিসাবে দিলাম গুণ, চতুর্থতম বিলে, চতুর্থ বলতে 4 মাস, এটা যোগ চিহ্ন ছিল যোগ চিহ্ন, এখানে 400 হবে। তো 400 সাথে দেখো 4 আর 100 গুণ করলে হচ্ছে 400 হয়, 400 আর এখানে আরো 400 ছিল, তাহলে কত হচ্ছে এই যে 800। তাহলে 800 কিভাবে হলো এটা বুঝতে পারলে, তাহলে অতএব দিয়ে আমরা এটা করতে পারি। একইভাবে n তম মাসের সঞ্চয় করেন, অরিজিনাল ফর্মুলা বা সূত্র হচ্ছে এটা। তো 100 সাথে n কি হিসাবে গুণ, আমরা গুণ করে যদি এইটা হয়, তো কোন সূত্র বলেছে ফলো করতে বলেছে, এখানে দেখো একটি গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে ব্যাখ্যা সহ প্রকাশ করো, তাহলে আমরা একটা গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে ব্যাখ্যা সহ প্রকাশ করে দিলাম। তাহলে গাণিতিক সূত্র বা নীতি হচ্ছে এইটা, আশা করি এটা বুঝতে পেরেছো। তিনি 30তম মাসে কত টাকা সঞ্চয় করেন, 30তম মাসে, এখানে কততম মাসের কথা বলেছে, 30তম মাসে কত টাকা সঞ্চয় করে সেটা তোমাদের বের করে দিতে হবে, শুধুমাত্র 30তম মাসে উল্লেখ করলে হবে। এখানে খ নাম্বার সমাধান দিয়ে আমরা জানি দিয়ে আনোয়ার বেগম, তো n তম মাসে সঞ্চয় করেন কত, 100n প্লাস 400 টাকা। এইটা হচ্ছে অরিজিনাল ফর্মুলা সূত্র বা নীতি, যেটা বলি না কেন অরিজিনাল ফর্মুলা সূত্র বা নীতি, এইটা দিয়ে আমরা 30তম মাসের সঞ্চয়টা বের করি। অতএব দেব দিয়ে n এর মান দেবো আমরা 30তম মাসে সঞ্চয় করেন সমান 100 ছিল এই যে 100, এবার n এর মান কত দেবো আমরা, এই যে এখানে 30 পাইছে, এবার দিলাম 30 যোগ ছিল যোগ, 400 ছিল 400। এবার 100 সাথে 30 যদি গুণ করে আমরা পাই কত, 3000 টাকা, যোগ ছিল যোগ, 400 ছিল 400, বসিয়ে দিলাম, টাকা দিতে হবে। এবার 3000 আর 400 টাকা টোটাল যোগ করলে কত হয় 3400 টাকা, 3400 টাকা হয়। আনোয়ার বেগম 30তম মাসে সঞ্চয় করেন কত, এই যে 3400 টাকা, তাহলে উত্তর হচ্ছে 3400 টাকা। এই যে শুধুমাত্র এখানে চেয়েছিল যে 30তম মাসে কত টাকা সঞ্চয় করেন সেটা উল্লেখ করতে বলেছে, এই জন্য আমরা উল্লেখ করে পালাম হচ্ছে 2 এর খ নম্বর সমাধান করে আমরা অ্যান্সার পাইছি 3400 টাকা, যেটাকে বলা হয় 3400 টাকা। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছি, আমরা ফর্মুলা অনুযায়ী অঙ্কটা সমাধান করে দিলাম। গ নাম্বার অঙ্কটা সমাধান করব, ফার্স্ট টাইমে আমি অঙ্কটা পড়ে নিই। প্রথম 3 বছরে তিনি মোট কত টাকা সঞ্চয় করেন, প্রথম 3 বছরে, এখানে প্রথম 3 বছরে মোট কত টাকা সঞ্চয় করেন, 3 বছরের কত টাকা সঞ্চয় হয় সেটা তোমাদের বের করতে হবে 3 বছরে। তো প্রথম কাজ কি, গ নাম্বার দিয়ে সমাধান দেবো, আমরা জানি দেবো, আমরা সকলে জানি 1 বছর সমান কয় মাস, 12 মাস। এখানে যে সূত্রটা আছে এটা মাসের হিসাব করা, তো এখানে বছর আছে, তাহলে আমরা এটা সমাধান করে ফেলি। 1 বছর সমান যদি 12 মাস হয় তাহলে 3 বছর সমান কত, এখানে অতএব দেবো, 1 এর জায়গায় 3 দেবো 3 বছরে।
এক বছরে যে 12 মাস হয় তাহলে 3 বছরে বেশি হবে, আর বেশি হলে কি করতে হয়, গুণ করতে হয়। 3 12 36, তার মানে 36 মাস পেয়ে গেলাম। এক বছরে 12 মাস, তাহলে 2 বছরে 24 মাস, 3 বছরে 36 মাস। এই 36 মাসেরটা আমরা কমপ্লিটলি বের করব। এখানে অরিজিনাল হচ্ছে আমাদের যে সূত্রটা ছিল, এই যে n-তম মাসের সঞ্চয় করেন 100 n যোগ 400 টাকা, এটা হচ্ছে অরিজিনাল সূত্র। এবার n এর মান আমরা কত বসিয়ে দেব, 36 তম মাসের সঞ্চয় করেন 100 ছিল 100, 100 এর সাথে n গুণ হিসাবে ছিল গুণ, n এর মান হচ্ছে 36, এই যে 36 বসিয়ে দিলাম, যোগ ছিল যোগ, 400 ছিল 400। এবার 100 সাথে 36 প্রথমে কিসের কাজ করতে হয়, আমরা জানি প্রথমে গুণের কাজ, তারপরে ভাগের কাজ, তারপর যোগের কাজ, তারপরে বিয়োগ। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সর্বপ্রথম কাজ করতে হয় গুণের, তারপর ভাগ, তারপর যোগ, তারপরে বিয়োগের কাজ। এবার একটু ফলো করো তোমরা, 100 সাথে যদি 36 গুণ করি তাহলে 3600 টাকা হয়, মানে 3600 টাকা। যোগ ছিল যোগ, আর 400 ছিল 400। তাহলে এবার যোগের কাজটা করি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, 3600 সাথে 400 যদি যোগ করি তাহলে কত আসে, 4000 টাকা। তাহলে 36 মাসে সঞ্চয় করে টোটাল কত, 4000 টাকা। এবার বিষয়টা দেখাই, 36 মাসে মোট সঞ্চয় করেন, এবার দেখো প্রথমে 500 টাকা প্রথম মাসে, দ্বিতীয় মাসে 600, তৃতীয় মাসে 700, চতুর্থ মাসে 800, ডট ডট দেওয়া, মানে প্রচুর পরিমাণ রয়েছে। আমরা এখানে 36তম মাসে পাইছি 4000, যেটা আমাদের শেষ পর্যন্ত কমপ্লিট করেছি। এখানে তোমরা 36, 40, 50, 60, 100তম মাস পর্যন্ত তৈরি করতে পারবা, কোনো প্রবলেম নেই, যেহেতু 36 মাসের কথা বলে 36। তাহলে এখানে এই কোয়ালিটির যতগুলো অঙ্ক আছে আমরা একটা সূত্র ফেলতে পারি। এখানে সূত্রটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে অতএব দিবা, দেওয়ার পর সমষ্টির একটা সূত্র আছে, ক্রমিক স্বাভাবিক সংখ্যার একটা সমষ্টি সূত্র, প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2, এটা হচ্ছে অরিজিনাল ফর্মুলা বা সূত্র। তো এখানে প্রথম সংখ্যা বলতে কোনটাকে বোঝা যাচ্ছে, এইটা হচ্ছে প্রথম সংখ্যা আমাদের কত, প্রথম সংখ্যা হচ্ছে 500 টাকা। এবার শেষ সংখ্যা, শেষ সংখ্যা বলতে কত, এখানে লাস্টে যেটা আছে সেটাকে বলা হয় শেষ সংখ্যা, কত, এই যে 4000 টাকা পেয়ে গেলাম। এবার পদ সংখ্যা কত, পদ সংখ্যা বলতে এখানে কত মাসের কথা বলেছে, কততম, সেটা হচ্ছে পদ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। এবারে মানগুলো যদি আমরা এখানে বসে দিই তাহলে অঙ্ক ক্যালকুলেশন করলে শেষ হয়ে যাবে। প্রথম সংখ্যা ছিল আমাদের 500, এই যে দিয়েছি 500, যোগ চিহ্ন ছিল যোগ চিহ্ন, শেষ সংখ্যা ছিল কত, শেষ সংখ্যা ছিল এই যে 4000, এই যে দিলাম 4000, গুণ ছিল গুণ। এবার পদ সংখ্যা কত ছিল 36, এই যে পদ সংখ্যা দিলাম 36 গুণ 36। এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, সেকেন্ড ব্র্যাকেটও ক্লোজ করলাম, করে ভাগ 2 ছিল 2। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, এখানে 500 যোগ 4000, তাহলে 500 সাথে 4000 যোগ করলে কত হয়, 4500, 4500 হয়। এবার এটার কাজ যখন ক্যালকুলেশন করি ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, এবার গুণ ছিল গুণ, 36 ছিল 36 বসে গেল, সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখানে সেকেন্ড ব্র্যাকেটও আমরা দিতে পারি, কোনো সমস্যা নেই। 4500 সাথে 36কে যদি গুণ করি তাহলে আসে হয় 1,62,000 চলে আসে। তাহলে 1,62,000 চলে আসে 4500 সাথে 36 গুণ করে, এখানে ভাগ ছিল ভাগ, 2 ছিল 2, 1,62,000কে যদি 2 দিয়ে আমরা ভাগ করি কত আসে, টোটাল আসে 81,000 চলে আসে। বাট অনেকে বলতে পারে ভাই আমরা তো এবার সূত্র পড়ি না, আমরা নিচে পাইছি 2, তো এই 2 এখানে ভাগ আছে, নিচে দিলে সেটা কি হয়ে যায়, ভাগই হয়, ভাগ হয় না, কারণ এর ডিভিশন বা ভাগ, বাই মানে ভাগ, তো একই বিষয় আমরা পাশাপাশি দিয়েছি তোমাদের বুঝতে সুবিধা হবে বলে। তাহলে 81,000 টাকা হয়েছে। তাহলে আনোয়ার বেগম প্রথম 3 বছরে বা 36 মাসে টোটাল ইনকাম করে কত, 81,000 টাকা সঞ্চয় করে, ইনকাম নয়, প্রথম 3 বছরে বা 36 মাসে মোট 81,000 টাকা সঞ্চয় করে। তাহলে উত্তর হচ্ছে কত, হচ্ছে 81,000 টাকা। 3 নম্বর প্রশ্নটা সমাধান করব। অরবিন্দ চাকমা পেনশনের টাকা পেয়ে 5 লাখ টাকা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 3 বছর মেয়াদী সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফার হার আছে 8%। এখানে একটা জিনিস ভাবো, এখানে যে 5 লক্ষ টাকা বা 5 লাখ টাকা আছে এটা তার আসল বা মূলধন, আর এখানে মুনাফার হার 8% আছে, আর এখানে সময় আছে কয় বছর, 3 বছর। এটা হচ্ছে মূল উদ্দীপক। আর যেটা আমাদের সৃজনশীল হিসাবে আছে ক খ গ, 3টা অঙ্ক আমরা সমাধান করব, ক খ গ। বাট ফার্স্ট টাইমে আমরা ক নাম্বারটা সমাধান করব। তো প্রথমে একটু পড়ে নিই। মুনাফা নির্ণয়ের জন্য
শুধুমাত্র মুনাফা নির্ণয়ের জন্য গাণিতিক সূত্র বা নীতি যৌক্তিক ব্যাখ্যা সহ তৈরি করো। মানে গাণিতিক সূত্র বা নীতির যৌক্তিক ব্যাখ্যা সহ তৈরি করো। এখানে শুধুমাত্র ফর্মুলা বা সূত্রটা ফেললে হয়ে যায়, যেটা মুনাফার সূত্র, বাট এখানে যৌক্তিক ব্যাখ্যা সহ তৈরি করতে বলা হয়েছে। আমরা সেটা ব্যাখ্যা সহ তৈরি করে দেখাবো। চলো আমরা ক নম্বর অঙ্কটা সমাধান করি। তো ফার্স্ট টাইম আমরা 3-এর ক নাম্বার দিয়ে সমাধানটা দেব। এটা আমরা 3-এর ক নাম্বারটা সমাধান করছি। তো এখানে মনে করি হিসেবে আমরা লিখবো, মনে করি দেব কমা মুনাফা। মুনাফার সংক্ষিপ্ত রূপ বলা হয় আয়। মুনাফার সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? আয়। তাহলে মুনাফা সমান আয়। আয়তে এর পূর্ণ রূপ আছে আয়ের। আয়ের পূর্ণ রূপ হচ্ছে ইন্টারেস্ট বা মুনাফা। এখানে আছে মূলধন বা আসল। এখানে আছে মূলধন বা আসল। তো পিতে প্রিন্সিপাল বোঝায়। তো এখানে মূলধন বা আসলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে পি। যাকে মূলধন বলা হয় তাকে আসল বলা হয়, তাকে আবার কি বলা হয়? পি। তার মানে একটা জিনিসের যেমন অনেকগুলো নাম থাকে, বাট এই মূলধন, আসল এবং পি সবগুলো একই নাম। তাহলে মূলধন বা আসল এর সংক্ষিপ্ত রূপ কি বলবো? পি। আর মুনাফার সংক্ষিপ্ত রূপ আছে আই ইংরেজিতে। সময়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এন। ইংলিশে এন লিখলে সেটা এন থেকে বোঝায় সময়, আবার সময় থেকে বোঝায় এন। এখানে মুনাফার হারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আর, যেটাকে বলা হয় রেট। এখানে দেখো মুনাফা হারের সংক্ষিপ্ত রূপ আর, সময়ের সংক্ষিপ্ত রূপ এন, মূলধন বা আসলের সংক্ষিপ্ত রূপ পি, মুনাফা সংক্ষিপ্ত রূপ হচ্ছে আই। আমাদের এখানে 4টা বিষয় রয়েছে। তো এখন মুনাফার একটা সূত্র আছে। তো আইটা কি বোঝায়? মুনাফা। তো মুনাফার সূত্র আছে, এই জন্য আমরা লিখেছি আমরা জানি, একটা কমা দেব, অতএবদের সূত্রটা ফেলে দিই। আই সমান সমান পি আর এন। আইতে মুনাফা, পিতে মূলধন বা আসল, আরতে মুনাফার হার, এনতে সময়। পি আর এন এটা কি হিসাবে আছে? সব গুণ হিসাবে আছে। তো অতএব আমরা বাংলায় এই সূত্রটা লিখে দিই। আইটা কি হয়? মুনাফা ইকুয়াল ছিল ইকুয়াল পিতে আসল বা মূলধন, আর পির সাথে আর কি হিসাবে? গুণ, এই জন্য আমরা গুণ দিয়েছি। আরতে কি হয়? মুনাফার হার। তাহলে আর এর সাথে এন গুণ হিসেবে, এই জন্য গুণ দেওয়া আছে। এনতে কি হয়? সময়। তো এটা আমরা সূত্রটাও লিখে দিলাম, বাট এটা একটা যৌক্তিক ব্যাখ্যা সহ আমরা কি অঙ্কটা একটা অঙ্ক করে দেখাই। তো আসলে ওইটা হয় কিনা। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা কত টাকা আছে? 8 টাকা। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা 100 বেশি না 1 বেশি? 100 বেশি। তো 100 সে যেহেতু 1 কম, আর যখনই কম হবে তখনই হয়ে যাবে ভাগ। কি হবে? যখনই কম হবে তখন হবে ভাগ। এখানে যে সংখ্যা বা যাই থাক না কেন এখানে, সেটা যাবে উপরে, আর এইখানে যে সংখ্যা বা অক্ষর যাই থাক না কেন সেটা যাবে নিচে। অতএব পি, এখানে আমরা দিলাম পি টাকার, এনতে সময় বা বছর, তাহলে পি টাকার এন বছরের মুনাফা। তাহলে 1 এর চেয়ে পি বড় ধরে নিতে হবে, এনটাও বড় 1 এর চেয়ে। তো এই জন্য যখন এইখানে আমরা সংখ্যা বা অক্ষর দেবো, সেটা ওপরের সাথে কি হয়ে যায়? গুণ হয়ে যায়। ওপরে বলতে এখানে যে সংখ্যাটা থাকবে তার সাথে গুণ হয়ে যায়। কখনো এখানে যে সংখ্যা বা অক্ষর যা আসুক না কেন, এটা কখনো নিচের সাথে গুণ হয় না, সবসময় উপরের সাথে হয়। এই যে আর ছিল আর, তো পি আইন পি এন এই দুটো এই সাইডে যা কি হয়ে যাবে? গুণ হবে। তাহলে এই যে আর ছিল আর ইন্টু পি ইন্টু এন বাই 100 বা 100। তো এটা হচ্ছে গাণিতিক যৌক্তিক একটা ব্যাখ্যা দিয়ে দিলাম। বাট তোমাদের এইখানে শুধুমাত্র এইখানে যদি কেউ ফর্মুলা এই পর্যন্ত বা এই পর্যন্ত রেখে দাও, তাও কিন্তু 100% কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তাহলে 3-এর ক নাম্বার প্রশ্নটা আমরা সমাধান করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার খ নাম্বারটা আমরা সমাধান করব। তো ফার্স্ট টাইমে আমরা অঙ্কটা পড়ে নিই। তিনি প্রথম কিস্তিতে, এখানে তিনি বলতে কাকে? অরবিন্দকে বোঝাচ্ছে। প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর, এখানে কয় মাস পর বা কয় দিন পরে? এখানে 3 মাস অন্তর, মানে 3 মাস পর পর। অন্তর বলতে পর পরকে বোঝানো হয়েছে, অন্তর বলতে বিয়োগ বোঝায়। তো 3 মাসের মধ্যকে বোঝায়, ভিতরে বোঝায়। তাহলে প্রথম 3 মাস পর কত টাকা মুনাফা পাবেন? অরবিন্দ যখন তার 5 লক্ষ টাকা যখন ব্যাংকে জমা রাখছে, ওই 5 লক্ষ টাকা থেকে 3 মাস পরে তার মুনাফা মানে লাভ বা সুদ আসবে কত, সেটা তোমাদেরকে বোঝাতে হবে। মানে সেটা তোমাদেরকে চেয়েছে মুনাফা কত পাবে। তো মুনাফা আয়ের মানটা বের করতে হবে, মুনাফার মান।
তোমার তৈরি করা সূত্রটি ব্যবহার করে নির্ণয় করা। আমার তৈরি করা বলতে আমরা এখানে যে সূত্রটা ফেললাম, এই যে এখানে যে সূত্রটা ফেললাম, এই সূত্র দিয়ে তোমাদের অঙ্কটা সমাধান করতে হবে, তা আবার খ নাম্বার। তো এখন প্রথমে এখানে অলরেডি দেয়া আছে 5 লক্ষ টাকা। এটা কি বলে দিন? আসল। আসল বা মূলধন অরবিন্দ ছিল 5 লক্ষ টাকা। এখানে কয় মাসের কথা উল্লেখ করেছে? 3 মাস। আর এখানে সময় দিয়ে দিয়েছে, কিন্তু এখানে আরেকটা বিষয় দেখো, মুনাফার হারটাও দিয়ে দিয়েছে 8%। তাহলে আমরা মুনাফার সূত্র ফেলে অঙ্কটা যদি করি তাহলে সমাধান হয়ে যাবে। তো চলো আমরা অঙ্কটা সমাধান করি। খ নাম্বার সমাধান দিয়ে দেয়া আছে বলে কমা দেব। দেওয়ার পরে আসল বা মূলধন একটা কমা দেব। তো আসল বা মূলধনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে পি, সেটা দিলাম, সমান দিলাম। তো আসল বা মূলধন আমরা 5 লক্ষ টাকা কোথায় পেলাম? এই যে এখানে 5 লক্ষ টাকার কথা বলেছিল, এই জন্য আমরা 5 লক্ষ টাকা বসিয়ে দিলাম, 5 লক্ষ টাকা। এবার মুনাফার হার কমা আর। তো মুনাফার হারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আর। যদি আমরা শুধু আরও দিই তা হবে, অথবা মুনাফার হারও দিই তা হয়। তো মুনাফার হার কমা আর সমান কত? 8%। তো 8%টা পালাম কোথায়? এই যে দেখো এখানে 8% আছে। তাহলে 8% বা 8 বাই, তো এই যে এখানে যে পার্সেন্টটা তোমরা সকলে দেখতে পারছো, তো পার্সেন্ট বলতে কতকে বোঝায়? 100কে বোঝায়। আবার 8 তে কত বোঝায়? 100। অথবা হার তে কত বোঝায়? 100। শতকরা বললে 100 নিয়ে আসবো, হার বসলো 100 নিয়ে আসবো, আর এর মান বললো 100, পার্সেন্ট বললো 100। সবকিছু পার্সেন্ট, হার, আর এবং শতকরা বললে 100 নিয়ে আসতে হয়। তাহলে 8 এখানে যে সংখ্যাটা থাকে সেইটা এবং পার্সেন্টের জন্য কত আসলো? নিচে আমাদের 100 আসলো। তাহলে 100 দিয়ে 8কে যদি ভাগ করি কত হয়? 0.04। 8কে ভাগ করি তাহলে আসে 0.08% আসে। তাহলে এইটা হচ্ছে আর এর মান। আমরা আর এর মান পালাম হচ্ছে 0.08। পি এর মান পালাম কত? 5 লক্ষ টাকা। আর এখানে সময় বা এন, তো এন থেকে বোঝায় আমাদের সময় বোঝায়। তাহলে এন বা সময় সমান কত পালাম? 3 মাস। এই 3 মাসকে আমরা বৎসরে পরিণত করব, বাট এখানে এনটা সময়, সময় বলতে বৎসর চাই। তো বৎসর তো হচ্ছে না আমাদের 3 মাস। তার মানে আমরা সকলে জানি 1 বছর সমান কত মাস? 12 মাস। এবার এই 12 মাস দিয়ে যদি 3 মাসকে ভাগ করি তাহলে আমাদের চলে আসবে বৎসর। এই 12 দিয়ে আমরা 3 মাসকে ভাগ করি তাহলে চলে আসবে 0.25 বৎসর। তাহলে 0.25 বৎসর। তাহলে 12 দিয়ে 3কে ভাগ করলে 0.25 বৎসর হয়। কেটে দিয়ে আমরা উপরে দিতে পারি। তাহলে 0.25 বৎসর। এটা কিসের মান পালাম? এন এর মান। আমরা আর এর মান পাইছি, এন এর মান পাইছি, আবার এই যে এখানে পি এর মানও পেয়ে গেছি। পি বলতে আসল বা মূলধন 5 লক্ষ, আর এর মান কত দেখো? 0.8%। এবং এন এর মান কত? আমরা পেলাম 0.25 বৎসর। তাহলে সবকিছু পেয়ে গেছি। তোমাদের এখানে কি নির্ণয় করতে বলেছে সেটা ফার্স্ট টাইমে জানতে হবে। এখানে দেখো আমাদের নির্ণয় করতে বলেছে কত টাকা মুনাফা পাবেন, তার মানে মুনাফা বের করতে হয়। তোমার তৈরি করা সূত্রটি ব্যবহার করো। আমি ওপরে যা তৈরি করে এলাম ওই সূত্র আমারও জানিয়ে দেবো। অতএব দেব, দেওয়ার পরে সমান দেব আই সমান সমান পি আর এন। এটা কিন্তু অরিজিনাল মুনাফার সূত্র। তাহলে আই সমান সমান পি আর এন। আইতে বোঝায় মুনাফা, পিতে আসল বা মূলধন, আরতে মুনাফার হার, এনতে সময়। তো এখানে পির মান আমরা পেয়েছিলাম কত? 5 লক্ষ টাকা। পির সাথে আর গুণ হিসাবে দিলাম গুণ। আর এর মান পেলাম 0.8%। এন এর মান কত পেয়েছিলাম? এন এর মান পেলাম 0.25 বৎসর। তাহলে এইটা হয়ে গেল আমাদের গুণ, যেহেতু এগুলো সব কি হিসাবে রয়েছে? গুণ। এখানে গুণ, এটা গুণ, এটা গুণ। তো এইগুলো সবগুলো আমরা যদি গুণ করি তাহলে পেয়ে যাই আমরা 10,000 টাকা। তাহলে এখানে পেয়ে গেলাম আমরা 10,000 টাকা। তাহলে এটা সম্পূর্ণ পালাম। তাহলে মুনাফা পাচ্ছি কত? আইটা কি বোঝায়? মুনাফা। যেহেতু মুনাফার মান বের করতে বলেছে, এই যে কত টাকা মুনাফা পাবেন, তাহলে আইটা মুনাফা, তাহলে মুনাফা পাচ্ছি কত আমরা? 10,000 টাকা। তাহলে উত্তর হচ্ছে 10,000। আশা করি খ নম্বর প্রশ্ন সমাধানটা বুঝতে পেরেছো। তো এখানে দু একজনা কনফিউশন থাকতে পারে যে আসলে 3/12 কিভাবে আসে, কেন আসে, তোমাদের একটু বোঝাই। তো আমরা মাসকে কিসে পরিণত করব? বৎসরে। তাহলে একটা জিনিস ভাবো, তাহলে 12 মাস, তোমাদের এটা ক্লিয়ার করে দিই একটু ভালো করে। 12 মাসে কয় বছর হয়? 1 বছর। এবার ভাবো 1 মাসে 12 সে 1 কম, তাহলে কোমলি কি হয়? ভাগ হয়। এই 1 উপরে যায় আর 12 চলে আসে নিচে। এবার একটু ফলো করো। অতএব এখানে কয় মাসের উল্লেখ করতে বলে? 3 মাস। তাহলে 3 মাস সমান এই 3
1 এর চেয়ে 3 বড়, তাহলে 1 এর সাথে 3 কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। 1 গুণ 3 বাই কত, 12। তাহলে পাচ্ছি কত, এখানে দেখো 1 এর সাথে 3 গুণ করলে 3, আর নিচে 12 ছিল 12। তাহলে কিভাবে বছরে পরিণত হচ্ছে বুঝতে পারলে। এবার 12 দিয়ে 3 কে যদি ভাগ করি তাহলে চলে আসছে 0.25 বছর। আশা করি এটা বুঝতে পেরেছো। তো কি সিস্টেমে আমরা 3/12 দিলাম। গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। তো গ নাম্বার অঙ্কটা সর্বপ্রথম আমরা একটু পড়ে নিই। 3 বছর শেষে তিনি মোট কত টাকা মুনাফা পাবেন, মানে কয় বছর শেষে, 3 বছরের কথা বলেছে। 3 বছর শেষে তিনি মোট কত টাকা মুনাফা পাবেন। এখানে একটা জিনিস ফলো করো, অরবিন্দ 5 লক্ষ টাকা এটা মূলধন বা আসল, আর এখানে সময় চেয়ে কয় বছর, 3 বছর, বাট এখানে 3 বছর চেয়েছে, আমরা 3 বছরই দেবো। আর মুনাফার হার কত পার্সেন্ট রয়েছে, 8%, এটাও ইউজ করবো। এটা ব্যবহার করবে, এটাও করবো, বাট এখানে 3 বছরের কথা বলে 3 বছর করব। কত টাকা মুনাফা পাবেন, আবার সে মুনাফার সূত্র ফেলে দিলে অঙ্ক সমাধান হয়ে যাবে। দেখা যাক আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করি। তো গ নাম্বার দিয়ে সমাধান দেব, দেওয়ার পরে দেওয়া আছে কমা দিয়ে দেব। দেওয়া আছে লেখার উদ্দেশ্য একটাই, যখন আমরা প্রশ্ন থেকে কোনো কিছু তুলবো তাহলে আমরা দেওয়া আছে বলে তুলে নিতে পারি। এখানে ফলো করো, আসল বা মূলধন কমা পি। তাহলে আসল বা মূলধন সংক্ষিপ্ত রূপ হচ্ছে পি, যার নাম পি তার নামে মূলধন, তার নামে আসল। তো এখানে টোটাল আসল ছিল 5 লক্ষ টাকা, 5 লাখ টাকা ছিল অরবিন্দর। এবার মুনাফার হার ছিল কত, 8%। তো এরকম দেখো মুনাফার হার 8% আর 5 লক্ষ টাকা আসল বা মূলধন। তাহলে মুনাফার হার কমা দেবো, আর সমান কত দেবো, 8%, বা কত দেবো, 8/100। তো 8 ছিল উপরে 8, পার্সেন্টের জন্য নিচে আসে 100। তো 100 দিয়ে যদি আমরা 8কে ভাগ করি তাহলে আসে 0.08, এটা আসে। অতএব মুনাফার হার আর এর মান পাচ্ছি আমরা 0.8। এই যে এবার এখানে সময় দেয়া আছে n সমান 3 বছর। এই যে দেখো 3 বছরের কথা উল্লেখ করেছে, তাহলে আমাদের সময়টা রয়েছে, সময় দেব কমা দেব n দেব সমান 3 বছর। আমরা পির মান পেয়েছি, আর এর মান পেয়েছি, এন এর মান পেয়েছি। যেহেতু মুনাফা নির্ণয় করতে বলেছে তাহলে আমরা জানিয়ে দেবো, দেওয়ার পর কমা দেব, অতএব দিয়ে আই সমান পি আর এন, এই সূত্রটা ফেলে দেব। আইতে মুনাফা বোঝায়, আপিতে আসল, আরতে মুনাফার হার, এনতে সময়, এগুলো সব গুণ হিসাবে আছে। প্রথমে পি আছে, পির মান বসালাম 5 লক্ষ, পির সাথে আর গুণ হিসাবে দিলাম গুণ। এবার আর এর মান আছে দেখো 0.8%, এবার গুণ ছিল গুণ, এন এর মান আছে 3 বছর দিয়ে দিলাম। তাহলে এইটা সম্পূর্ণ টোটাল যদি আমরা ক্যালকুলেশন বা গুণ করে দিই তাহলে অ্যান্সার চলে আসে কত, 1,20,000 টাকা। টোটাল এটা যদি আমরা গুণ করে দিই 1,20,000 টাকা চলে আসে। তাহলে গ নাম্বার প্রশ্নের উত্তরটা হচ্ছে 1,20,000 টাকা। তাহলে কত টাকা মুনাফা পাবে বলে 3 বছর, 3 বছরে 5 লাখ টাকা প্রায় লাভ চলে আসবে কত, মনে করো 1,20,000 টাকা, 1,20,000 টাকা। আশা করি অঙ্কটা সকলে বুঝতে পেরেছো। তো ফার্স্ট টাইমে আমরা কোশ্চেনটা একটু পড়ে নিই। তোমাকে 100 কেজি চাল দান করতে বলা হলো। কয় কেজি চালের কথা বলেছে, 100 কেজি। সব চাল একসাথে দান করা যাবে না। প্রথম দিন 100 কেজি থেকে অর্ধেক, অর্থাৎ 50 কেজি দান করতে পারবে। দ্বিতীয় দিন 50 কেজি থেকে অর্ধেক, অর্থাৎ 25 কেজি দান করতে পারবে। এভাবে প্রতিদিন দান করার পর তোমার যে পরিমাণ চাল অবশিষ্ট থাকবে, পরের দিন তার অর্ধেক পরিমাণ দান করতে পারবে বা দান করতে হবে। সবগুলো চাল এভাবে দান করতে তোমার কতদিন সময় লাগবে? কোনোভাবেই 1 কেজির কম দান করতে পারবে না। 1 কেজির কম হয়ে গেলে তখন আর দান করা যাবে না। তাহলে কতদিন সময় লাগবে সে উল্লেখ করা হয়েছে, কতদিন। তো প্রথমেতে আমরা অঙ্কটা সমাধান শুরু করি। 4 সমাধান দিয়ে আমরা শুরু করব। এখানে দেখো 100 কেজির অর্ধেক, তাহলে 100 কেজি অর্ধেক। তো 100 কেজির অর্ধেক কিভাবে আসে, 50 কেজি আসে। তো অর্ধেকটা আমরা কিভাবে করেছি, 100 কেজির অর্ধেক, কারণ 2 দিয়ে যদি ভাগ করি তাহলে হয়ে যায় অর্ধেক। তাহলে 100 ভাগ 2 কেজি, তাহলে কত কেজি আসে, 50 কেজি। তাহলে 100-কে 2 দিয়ে ভাগ করলে হয়ে গেল আমাদের 50 কেজি। অর্ধেকের কথা বলেছে, অর্ধেক বলতে আমরা এই সিস্টেমে লিখতে পারি হাফ, অথবা এর অর্ধেকও দিয়ে দিতে পারি। আমরা 2 দিয়ে ভাগ দিলে অর্ধেক হয়ে যাবে। এভাবে সমাধান করব। প্রথম দিন চাল দান করা হয়েছে 50 কেজি। এবার অতএব আমরা এখানে অতএব ইউজ করতে পারি
50 কেজির অর্ধেক, তাহলে 50 কেজির অর্ধেক কি করব, 50 ভাগ 2 যদি দিয়ে দিই তাহলে হয়ে যায় আমাদের অর্ধেক। তার মানে প্রথম দিন দান করেছে কয় কেজি, 50 কেজি। এবার 50 কেজি অর্ধেক হচ্ছে 25 কেজি, সে 25 কেজি আমরা কবে দান করব, তাহলে এখানে দ্বিতীয় দিন চাল দান করে কয় কেজি, 25 কেজি, এটা হচ্ছে দ্বিতীয় দিন। ঠিক আছে, এবার 25 কেজি অর্ধেক 25 ভাগ 2 কেজি, আর 25 কেজির অর্ধেক কত হয়, 12.5 কেজি হয়। এবারে 25 কে 2 দিয়ে ভাগ করলে অর্ধেক হয়ে যায়, তাহলে 25 কেজির অর্ধেক হচ্ছে 12.5 কেজি। কিন্তু দ্বিতীয় দিন দান করেছে কয় কেজি, 25 কেজি, মনে রাখতে হবে। এবার 25 কেজি অর্ধেক পাইছি আমরা 12.5 কেজি, এইটা হচ্ছে তৃতীয় দিন দান করেছে, তাহলে তৃতীয় দিন চাল দান করে কয় কেজি, 12.5 কেজি। তাহলে এটা হচ্ছে কয় দিন, তৃতীয় দিন, এটা তোমাদের মনে রাখতে হবে, 3 দিন অলরেডি হয়ে গিয়েছে। এবার 12.5 কেজির অর্ধেক কত হয়, 6.25 কেজি, তার মানে 6 কেজি 1 পোয়া, মানে 250 গ্রাম। এটা হচ্ছে অতএব দিতে পারি আমরা, তাহলে 12.5 কেজির অর্ধেক হচ্ছে 6.25 কেজি, তার মানে 6 কেজি 250 গ্রাম। এটা দান করবে চতুর্থ দিনে, তার মানে 4 নম্বর দিন, চতুর্থ দিনে চাল দান করে 6.25 কেজি। এটা তোমাদের মনে রাখতে হবে খুব ভালো করে, এটা অবশ্যই মনে রাখবা, এখানে আমরা অতএব দিতে পারি। এবার 6.25 অর্ধেক, তার মানে 3.125, তার মানে 250 গ্রামের অর্ধেক হচ্ছে 3 কেজি 125 গ্রাম চাল। তাহলে 3 কেজি 125 গ্রাম চাল, এইটা আমরা কয় দিনে দান করছি, এটা হচ্ছে পঞ্চম দিনে দান করে ফেলছি। কয় দিনে, পঞ্চম দিনে। তাহলে পঞ্চম দিনে চাল দান করে 3.125 কেজি। এবার 3.125 কেজির অর্ধেক কথা হচ্ছে 1.5625 কেজি, এইটা। এখানে আমরা অতএব দিতে পারি, এখানে দিতে পারি অতএব, এখানে না দিলেও সমস্যা নেই। 3.125 কেজির অর্ধেক হচ্ছে 1.5625 কেজি। তাহলে আমাদের পঞ্চম কেজি, এখানে আমাদের পঞ্চম দিন পর্যন্ত চাল দান করতে পারছি। এবার ষষ্ঠ দিনে দান করতে পারছি কিনা দেখো, অতএব দেব। তো এখানে আমরা অতএবটা না দিয়ে এখানে দিই, এখানে আমাদের ষষ্ঠ দিনে চাল দান করে 1.562 কেজি, তার মানে ষষ্ঠ দিন পর্যন্ত হচ্ছে। এখানে একটা কন্ডিশন কিন্তু উল্লেখ করে দিয়েছে বিদ্রূপ বা নোট হিসাবে, এই কন্ডিশনটা অবশ্যই তোমাদের মানতে হবে। কোনোভাবে 1 কেজির কম দান করতে পারা যাবে না, 1 কেজির কম হয়ে গেলে সেটা দান করা যাবে না। এবার 1.5625 কেজির অর্ধেক হয়ে যাচ্ছে 0.7825 কেজি, এটা হচ্ছে 1 কেজির কম হয়ে যাচ্ছে। এখানে শর্ত দিয়েছে 1 কেজির কম হলে হবে না, তো এই জন্য আমরা কত দিন পর্যন্ত চালটা দান করতে পারবো, ষষ্ঠ দিন পর্যন্ত, তার মানে পরপর 6 দিন পর্যন্ত। যে শর্ত দিয়েছে ষষ্ঠ দিনের পর আর ওই চাল হতে দান করা যাবে না, কারণ ষষ্ঠ দিন পর্যন্ত হচ্ছে 1 কেজি 1.5 কেজি মতো, আর বাকিটা হচ্ছে হাফ কেজি বা 1 কেজির কম হয়ে যাচ্ছে। এখানে যে কন্ডিশন দিয়ে হলো 1 কেজির কম দান করা যাবে না, 1 কেজির বেশি হোক অথবা 1 কেজি করা যাবে, 1 কেজির কম দান করা যাবে না। এই জন্য আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ষষ্ঠ দিনের পর আর ওই চাল হতে দান করা যাবে না। অতএব সবগুলো চাল এভাবে দান করতে 6 দিন লাগবে। তাহলে টোটাল চালগুলো দান 100 কেজি চাল দান করতে টোটাল আমাদের লেগেছে কয় দিন, 6 দিন। তাহলে উত্তর হচ্ছে 6 দিন। এটা হচ্ছে 4 নম্বর প্রশ্নের সমাধান।